আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবারও কল দিচ্ছি। হ্যালো, জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি, আমি তো নিজেও একজন অ্যাগনস্টিক এবং আপনার অনেক কিছু নিয়ে আমার সংশয় আছে। তো অনেক কিছু জানার বোঝার চেষ্টা করি, জ্ঞান চর্চা করি। তো একটা বিষয়ে একটু জানার খুব আগ্রহ ছিল যে আপনি একজন মুক্তমনা হিসেবে বা একজন নারীবাদী মুক্তমনা হিসেবে আপনি আসলে কেমন সমাজে ব্যবস্থা চান? জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? মানে আপনি সমাজের ব্যবস্থা চাই, নারীদের অধিকার, নারীদের বলার অধিকার, নারীদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার অধিকার, নারীদের কর্মজীবী হওয়ার অধিকার। তারপরে আচ্ছা, আপনি ভালো মন্দর যে নির্ণয়টা এটা কিভাবে করেন? যে আপনার কথা একটু জোরে বললে শোনা যাবে। আপনি মনে খুব আস্তে আস্তে বলতেছেন। নিজের মনুষ্যত্ব দিয়ে, বিবেক দিয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে এই যে দুইটা পয়েন্ট বলছেন যে মনুষ্যত্ব এবং বিবেক, হ্যাঁ, তো এই জিনিসটা কি কোনো মিরাক্কেল, মানে কোনো বিশ্লেষণ করা যায় না এরকম কিছু, নাকি বিশ্লেষণ করা যায় এটা মনুষ্যত্ব বা বিবেক? বিশ্লেষণ করা যায় না। সৃষ্টিকর্তা মানুষকে সব দিয়েছে, কিন্তু এই দুইটা দেন নাই। কারণ এই দুইটা যারা আছে তারই আপনার ওনার কাছে এই যে মনুষ্যত্ব এবং বিবেক এই জিনিসটা আসলে কি, এটা আমি বুঝতে চাচ্ছিলাম। আমি প্রথমে বলছি আপনাকে যে আমি অনেক কিছু নিয়ে গবেষণা করি। তো এই দুটার জিনিসটা আমি আসলে মানে বিশ্লেষণ পাই না, জাস্ট এই শব্দটার মানে ব্যবহার আমি পাই, প্রচুর ব্যবহার পাই। এটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু বুঝতে চাই। একটা হচ্ছে ইসলামিক বিষয়ে বললে বলবে এটা ঈমান, মানে থিওলজিটা বাদ রাখছি, মানে পুরো ধর্মতত্ত্বটাকে বাদ রাখছি। আপনি মনে বুঝতে পারেন নাই, মানে পুরো থিওলজিকে বাদ রাখছি, যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, টোটাল সব কিছু বাদ। এখন পয়েন্ট হচ্ছে যে একজন স্রষ্টার এক্সিস্টেন্টকে যে বিশ্বাস করে না, সে আসলে কিভাবে ভালো মন্দটা নির্ণয় করবে। তো এটা পয়েন্টে যে হচ্ছে আপনার মনুষ্যত্ব বা বিবেক, বিবেক এবং মনুষ্যত্ব এই দুইটি জিনিস আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমার জানা বিষয়। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকের মন থেকে, বিবেক মানে যদি আমরা মন ধরি, আপনি এটাই বলেন না, আপনি যা জানেন ওই জায়গাটা গেলে আপনার খারাপ হবে, আপনি যাবেন? গেলে আপনার ভালো হবে, ওই রাস্তাটা আপনার জন্য ভালো, আপনি ওখানে যাবেন না, ওই খারাপ রাস্তাটাও যাবেন না। আমরা সেই খারাপ এবং ভালোটা কিভাবে নির্ণয় করব? যাওয়া না যাওয়াটা আসবে পরে, কিন্তু আমরা ধরেন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি একজন মানুষকে মারতেছি, এটা হচ্ছে আমার কাছে ভালো, তাহলে কি এটা ভালো হবে? কখনোই হবে না। এই যে এটা কেন হবে না, বা এই যে বিবেক দিয়ে যদি কেউ এই ধরনের চিন্তা করে, যেরকম আমরা তসলিমা নাসরিনের বই যদি পড়ি, আমি কিন্তু তসলিমা নাসরিনের প্রচুর পড়াশোনা করছি। তো তসলিমা নাসরিনের বইয়ের ভিতরে একটা জিনিস পাইছি যে সমাজে বিবাহ প্রথাকে বিলুপ্ত করতে হবে। হ্যাঁ, আবার এর এগেনস্টে আমি অনেক অ্যাথিস্ট পাইছি যারা বিবাহ প্রথার পূর্ণ সমর্থন করে। বুঝতে পেরেছেন? তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বিবেক দিয়েই তো তসলিমা নাসরিন চিন্তা করছে, এবং বিবেক দিয়েই তো আমাদের সমাজে অসংখ্য অ্যাথিস্ট, অ্যাগনস্টিক, এরাও তো বিবেক দিয়েই চিন্তা করে। তাহলে এক বিবেক বলতেছে যে হ্যাঁ বিবাহ প্রথা হচ্ছে ভালো, আর এক বিবেক বলতেছে বিবাহ প্রথা হচ্ছে খারাপ। এখন আমরা এই দুই বিবেকের মাঝে কোন বিবেকটাকে মানে ভালো মনে করতে পারি, এবং সেটা কিসের ভিত্তিতে?
ফিলিং, অনুভূতি। অনুভূতি মানে দুজনই তো অনুভূতি দিয়ে বলছে, তসলিমা নাসরিনও অনুভূতি দিয়ে বলছে, সেও অনুভূতি দিয়ে বলছে। ফার্স্ট অনুভূতি, ফিলিং। কারণ একজন পাগলের কোনো অনুভূতি নেই, সে ভালো মন্দ বুঝে না। না না, অনুভূতি তো আমি স্বীকার পাগল আর করছি, একজন মানুষের মধ্যে তফাৎ। অনুভূতি আমি স্বীকার করছি। ধরেন তসলিমা নাসরিন যে বিবাহ প্রথার বিরোধিতা করছে, সেও অনুভূতি দিয়েও করছে, আর যারা আবার এটার পক্ষ নিছে তারাও এটা আবার অনুভূতি দিয়ে করছে। আপনি যদি বিখ্যাত অ্যাথিস্ট লরেন্স ক্রাউসকে দেখেন, সে বলতেছে নিজের আপন মায়ের সাথে যদি কেউ যৌন সম্পর্ক করতে চায় তাহলে সেটা সম্পূর্ণরূপে বৈধ, এবং এটা কিন্তু তার বিবেক এবং ফিলিংস দিয়ে, এবং সেই হিসেবে সেটা একটা বিখ্যাত ডিবেটের ভিতরে বলছে। আমি আপনাকে ডিরেক্টলি ইংলিশ সেই ডিবেটটা আমি দিতে পারবো, বুঝতে পারছেন? এবং এটা অক্সফোর্ডের একটা গুরুত্বপূর্ণ ডিবেটে সেই কথা বলছে, এবং সে একজন অ্যাথিস্ট। আবার এটার বিরুদ্ধে যদি আমরা যাই, প্রচুর সংখ্যক অ্যাথিস্ট আছে যারা এটা সম্পূর্ণরূপে ঘৃণা করে। তাহলে এখানে উভয়ের অনুভূতি, উভয়ের বিবেক কিন্তু কাজ করছে। এখন এইখানে আমরা কিভাবে আসলে নির্ণয় করবো যে কোনটা সঠিক, যেটাকে সাবজেক্টিভ মোরালিটি বলা হয়। সাবজেক্টিভ মোরালিটি যদি এক একজন এক একটা চিন্তা করে, তাহলে তো কারো কাছে চুরি করা বৈধ হয়ে যায়, কারো কাছে ধর্ষণ করা বৈধ হয়ে যায়। তাহলে এইভাবে তো মানে লেলিন, মাও সেতুং যারা স্রষ্টার এক্সিস্টেন্সকে বিশ্বাস করতো না, তারা মানুষদেরকে হত্যা করছে। তো এটা তো তারা বলতে পারে যে এটা আমার বিবেক, এটা আমার মনুষ্যত্ব বোধ। তাহলে এইখানে বিবেকটা কিভাবে কাজ করবে, আমাদের পয়েন্টটা হচ্ছে যে বিবেকটা কিভাবে কাজ করে এবং সেটা সঠিক কিনা এটা কিভাবে নির্ধারিত করা হবে, নাকি বিবেকটা মিরাক্কেল যেটা বিশ্লেষণ করা যায় না? না না না, আপনি চুরি করলেন, চুরি করে যদি আপনি অনুভব করেন যে এটা ভালো না খারাপ না, করেছে। আবার একজন মেয়েকে খারাপ কাজ করে সে বললো এটা আমার মানে করলাম, তাতে কি আমার ইচ্ছা হলো আমি করলাম না, বুঝছেন? এই যে মানুষের মনের মধ্যে যে মানে বাধা নিষেধ গুলো আসে, এটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে আসে, তারপরে আইনিগত ভাবে আসে। আমার মানুষকে এভাবে কন্ট্রোল করি। আসলে কি জানেন, আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা দিয়েই আমরা মানুষকে ভালো মন্দ বিচার করি, না হলে সবাই দেখতেন খারাপ কাজ। এই যে কন্ট্রোলিং পাওয়ারটার কথা বলতেছেন, ধরেন না আপনাকে আমি একটা রাষ্ট্রের একটা নায়ক বানাই দিলাম, এবং হচ্ছে আপনি একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করবেন যেখানে সবাই অ্যাথিস্ট। তো এই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে একটা সমাজ ব্যবস্থাকে গঠন করবেন যেই সমাজে কোনো ধর্মের প্রভাব থাকবে না? সেখানে আপনি ভালো মন্দটা কিভাবে নির্ধারণ করবেন? যারা বলছেন নাস্তিক, আপনি কি নাস্তিক বুঝাচ্ছেন? জি, আপনার কথাটা না মানে জোরে বললে শোনা যাবে, বুঝছেন? নাস্তিক আমি মানে নাস্তিক মানে মিনিংই নাস্তিক। হ্যাঁ হ্যাঁ, যারা স্রষ্টা বিলিভ করে না। মিনিং বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি বলছেন অ্যাথিস্টরা যদি সমাজ ব্যবস্থা গঠন করে তাহলে কিভাবে করবে? আরে বাবা, তারা যে কি করবে আর করবে না তাই তো আপনি একটু চিন্তা করলে আপনি হার্ট ফেল করবেন। কিভাবে? পুরো সমাজকে বিলুপ্ত করে দিবে। পুরো সমাজকে বিলুপ্ত করে দিবে অ্যাথিস্টরা? সেখানে তো কন্ট্রোলিং পাওয়ার নাই। কন্ট্রোলিং পাওয়ার বলবে না, বলবে তুমি তোমার বোনকেও বিয়ে করতে পারো না, এটা তো অলরেডি বলছে। ধর্মে সুদ নাই, ঘুষ নাই, বলছে। হ্যাঁ অবশ্যই। বাবা তাহলে গুনাহ না? না, তারা তো ধর্মে বিশ্বাস করে না। গুনাহ বলাও গুনাহ, কেন আমরা এসব করতে যাব বলে? এটা তো তারা তো বিশ্বাস করছে না। আচ্ছা ঠিক আছে, স্রষ্টা বিলিভ করছে না। আচ্ছা, আপনি কি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইটা পড়ছেন? আমাদের পৃথিবী ধ্বংস, আমার অবিশ্বাস হুমায়ুন আজাদের ঢাকা ভার্সিটির মানে ছিলেন, টিচার ছিলেন। হুমায়ুন আজাদের? জি জি, আমার অবিশ্বাস এটা পড়ছেন? শাহজালাল ইউনিভার্সিটি। ও হুমায়ুন আজাদ, জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আজাদের তো একটা ছিল না নারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারী ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, আমার অবিশ্বাসটাও ব্যান হয়েছে। একটা কথা লিখেছিল, আমার অবিশ্বাসটাও ব্যান হয়েছে। ও এটা বিরাট
নাম কি, বইটার নাম কি বলেন তো, আমি একটু মেমোরিতে রাখি, আমি ভবিষ্যতে পাইলে পড়বো। নাম হ্যাঁ, কি? বইটার নাম হচ্ছে আমার অবিশ্বাস। নাম আমার অবিশ্বাস। আমার অবিশ্বাস। এই বইটার ভিতরে একটা চমৎকার একটা কথা আসছে, 20 নাম্বার পেজের ভিতরে আসছে। সেখানে তিনি বলছেন এই জগৎটা হচ্ছে পরিপূর্ণ নিরর্থক, এই জগতে কোথাও কোনো অর্থ নাই, এবং তারা যেহেতু স্রষ্টা বিশ্বাস করে না, এটাকে ইংরেজিতে বলা হয়েছে নাহিলিজম বা নাহিলিস্ট, অর্থাৎ এই জগৎটা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন এবং কোথাও কোনো তাৎপর্য নাই। এই জগৎকে অনেকেই অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করেছে, কিন্তু সেটাও হচ্ছে চরম নিরর্থকতা। সুতরাং অনেকেই মনে করে যে বেঁচে থাকাটা হচ্ছে একটা অর্থপূর্ণ জিনিস, কিন্তু সেটা হচ্ছে একটা চরম নিরর্থকতা। সুতরাং এই বেঁচে থাকার মতো একটা নিরর্থকতা থেকে মুক্তির এক উপায়, সেটাই পারে হচ্ছে এই নিরর্থকতা থেকে মুক্তি দিতে, সেটি হচ্ছে আত্মহত্যা। আপনি খাতাতে লিখে নিতে পারেন, এটা আমার অবিশ্বাস বইয়ের ভিতরে 20 নাম্বার পেজের মধ্যে উনি এই কথাটি স্পষ্ট পরিষ্কারভাবে বলছেন, এবং তিনি জগতের সম্পূর্ণটাকেই একটা নিরর্থক হিসেবে আখ্যায়িত করছেন, এবং বেঁচে থাকাকে নিরর্থক বলে তিনি একজন অ্যাথিস্ট হিসেবে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন যে আত্মহত্যা হচ্ছে একটি উপায় এই নিরর্থকতা থেকে মুক্তির। তো এই যে মানে ভালো মন্দের যে নির্ণয়টা আপনি প্রথমে দিলেন, যে বিবেক দিয়ে চিন্তা করতে, মনুষ্যত্ব দিয়ে চিন্তা করতে, তো এই যে বিবেকটা যে আছে, এই বিবেকটা কি মিরাক্কেল, যেটা কোনো বিশ্লেষণ করা যায় না। তো আপনি যে বিশ্লেষণটা করছেন সেটা আলোকে আমরা কিন্তু খারাপটাও ভালো বুঝতেছি, আবার ভালোটাও ভালো বুঝতেছি। তো এই বিবেক কি আমাদের কোনোভাবে মানদণ্ড হইতে পারে? না না, ঠিক না, না, আমি ঠিক বলেছেন, বিবেক নিরাপদ, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। তাহলে তো যে আপনি মিরাক্কেল চলে গেলেন, যে বিবেকটা হচ্ছে মিরাক্কেল, অনুভব করা যায় না, এটা অটোমেটিক। হ্যাঁ, মিরাক্কেল, ঠিক। মানে বিবেকটা মিরাক্কেল। খুব সরি, দুঃখিত। আপনি কিছু মনে করবেন না বিষয়টা, বিবেককে মিরাক্কেল বলছেন এর জন্য না, বিবেকটা যে মিরাক্কেল হবে এটা আমার কাছে আসলে কোনো এই ব্যাপারে আসলে কোনো মতামত নাই, যেহেতু আপনি বিবেককে মিরাক্কেল মনে করছেন। আচ্ছা, এটাকে কন্ট্রোল, চিন্তা শক্তি, চিন্তা কি? হ্যাঁ, চিন্তা কি? ধরেন একজন চোর চুরি করলো, এটা তার চিন্তাতে আসছে, ছোঁয়া যায় না, ধরা যায় না, তাই না? ধরেন চোর চুরি করলো এবং সেটা তার চিন্তায় আসছে, এটাই তো কোশ্চেন আমার। এখানে ভালো মন্দটা কিভাবে নির্ণয় হবে? দিয়ে আসছে না যে পৃথিবীতে মেজারমেন্ট করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোন যন্ত্রের মাধ্যমে এটা আপনি দেখতে পাবেন, এই জন্যই তো এটা মিরাক্কেল। আমি চিন্তা করতে একটা যন্ত্র আমার সামনে রাখতে না, সবকিছু যে এমপিরিক্যাল হতে হবে বিষয়টা সেরকম না। 100% না 80%, আমি বলি শোনেন, খারাপ না ভালো, এমপিরিক্যাল না হলেই সেটা যে মিরাক্কেল হয়ে যাবে সেটা সেরকম না। আমি আপনাকে একটু বলি যে আপনি জ্ঞান বা হচ্ছে আপনি মেধার আলোকে বা এটাকে একটা আপনি যে মিরাক্কেলের আলোকে মানে আপনি এটাকে বৈধ মনে করতেছেন। ধরেন একজন চোর চুরি করলো, চুরি করে বলতেছে যে আমার মাথায় একটা মানে মিরাক্কেল মার্কা একটা আছে, বিবেক আছে এবং আমার ব্রেইন আছে, এটা একটা চরম মিরাক্কেল, সুতরাং আমি মিরাক্কেলের মাধ্যমে চুরি করছি। তা আপনি এটাকে রাইট রং কিভাবে নির্ধারণ করবেন? রং এভাবে নির্ণয় করবো, এটা হচ্ছে অলৌকিক, মানে কি এটা একটা পাওয়ার। চোর চুরি করে বললে এটা অলৌকিক, তো আপনার মিরাক্কেল বলেছি আমি, কিন্তু অলৌকিক মানে কি যে চিন্তাটা করলো, এটা তো সে মানে সেই জন্যই তো বলতেছি, ধরেন চোর চুরি করলো, চোর চুরি করার পরে বলতেছে এটা আমার মিরাক্কেল, এটা কি বৈধ হয়ে যাবে? কারণ যে বিবেক নাই। না না, বিবেকটার কথাই তো আপনি বলতেছেন, বিবেকের ডেফিনেশনতে বলছেন যে না, আপনি তো বিবেকের ডেফিনেশনটাই বলছেন হচ্ছে যে হইতেছে যে বিবেক দিয়ে যেটা করা হবে ওইটাই সঠিক এখন, এবং বিবেকের ডেফিনেশনটা কি? এটা হচ্ছে মিরাক্কেল। এখন মিরাক্কেলটা কি? মিরাক্কেল হইতেছে চুরি করা। এখন বিবেক দিয়ে সে চুরি করলো, বিবেকের ডেফিনেশন হচ্ছে
না না না, আমি বিবেক, বিবেকের ডেফিনেশন আমি এটাই বলছি, ভালো মন্দ বিচার করা, এটাই বিবেক। সেটাই তো বলতেছি যে ধরেন একজন বিবেক দিয়ে আমরা বিবেককে যদি মানদণ্ড মনে করি, তাহলে বিবেক অবশ্যই ভালো চায় অথবা খারাপ চায়। বিবেক কিন্তু দুটো, মানে একটা মানে যে কোনো জিনিস কিন্তু বিবেক চায়। এখন কোনো বিবেক যদি কোনো কিছু চায় সেটা ভালো নাকি খারাপ, সেটা কিভাবে নির্ধারিত হবে? আপনি আমার প্রশ্নের গভীরতাটা একটু বুঝবেন, এরপরে উত্তরটা দেন, তাহলে আমি নিজে উপকারী হব। ধরেন একজনের বিবেক, মানে বিবেকটা তো অবশ্যই একজনের বিবেক খারাপ চাইতে পারে, আর একজনের বিবেক ভালো চাইতে পারে, কিন্তু এখন বিবেক যে কোন বিবেকটা ভালো কোন বিবেকটা খারাপ, এটা কিভাবে নির্ধারিত হবে? কোন মানদণ্ডের ভিত্তিতে এটা নির্ধারিত হবে? আমি বললাম যে বিবেক তো সবার থাকে না, ওই বিবেকটাও নাই, আপনার মধ্যে বিবেক নাই তো। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমাদের সমাজে কারোর মধ্যে বিবেক নাই। আচ্ছা, যার কথা আপনি বলতেছেন একটু বলি শোনেন। ধরেন একজন ব্যক্তির কথা বলতেছেন, ধরেন আমার কথাই আপনি বলতেছেন যে আমার হচ্ছে বিবেক নাই। এখন আমি দাবি করলাম যে আপনারও বিবেক নাই, আপনার বিবেক নাই, তাহলে তখন কি হবে? হ্যাঁ আমি বললাম তো আমার বিবেক নাই, আপনারও বিবেক নাই, তখন ওই যে এই জন্য সমাজ হলো বিলুপ্তির পথে, ধ্বংস হচ্ছে। তাহলে আমরা ধরতে পারি যে সমাজ ধ্বংস হওয়ার পিছনে, তাহলে আমরা ধরতে পারি যে সমাজ ধ্বংস হওয়ার পিছনে স্রষ্টা অবিশ্বাসটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই না? বিবেক নাই, হ্যাঁ হ্যাঁ, কারণ তো আমি প্রয়োজনে হচ্ছে খোলস চেঞ্জ করে ফেলি, কারণ আমি প্রয়োজনে মিথ্যা বলে ফেলি, সবকিছু উল্টায় ফেলি, এটা বিবেক। কিন্তু এই যে আপনি আগাম ধরে নিলেন মিথ্যা বলা খারাপ, অন্যকে হত্যা করা খারাপ, এটা কিভাবে নির্ধারণ করলেন? আগাম নির্ধারণ করলেন যে, আগেই ধরে নিলেন যে এটা হচ্ছে খারাপ। যে বিবেক নাই, বুঝেন নাই আপনার বিবেকটা। এই যে আপনি যে কথাটা বিবেক দিয়ে বলতেছেন, দাঁড়ান একটু বলে নেই, আপনার বিবেক, যে বিবেকটা দিয়ে আপনি যে কথাটা ভালো বলতেছেন, এইটা যে সঠিক বিবেক, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এটা যে সঠিক বিবেক কিভাবে বুঝতে পারবেন? হ্যাঁ, এটা আমি কিভাবে? আরো সহজ। কারণ কি আপনার কাজের প্রশংসা হবে, আপনার কাজে এই যে সবাই বাহা বাহা করবে, এটাই আপনার কাজে সঠিক বিবেক। সমাজ বাহা বাহা করবে, সমাজ উন্নতি হয়ে যাবে, এটাই আপনার বিবেক। কোন সমাজ বিলুপ্তি হলো না। আচ্ছা ধরেন কোন সমাজের মানুষ যদি ধরেন একটা মানুষকে হত্যা করলো এবং সেটা পূর্ণ সমাজের মানুষ সেটাকে ভালো মনে করলো, তাহলে এটা ভালো বিবেক? আচ্ছা শোনেন, আপনি আমাদের বাংলাদেশের এই কুজটিলতা, কুচিন্তা, কুকর্ম না করে আপনি বহির্বিশ্বে দেখেন না, ওরা কি করে। আমি তো খুবই আশ্চর্যজনক ওদের বহির্বিশ্বের বিবেকগুলো দেখে তো আমি আরো প্রচুর পরিমাণে মানে আমি বিভ্রম হয়ে গেছি। সেটা হচ্ছে যে আমি দেখলাম আমেরিকাতে প্রচুর পরিমাণে ধর্ষণ হয়। এটা কি আপনি জানেন? এটা একদম অথেন্টিক সোর্স আছে, অথেন্টিক সোর্স আছে, আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব। সরকার কি করে? এগুলোর শাস্তি দেয়। না না, এটা আমেরিকার জার্নাল থেকে প্রকাশিত, আমাদের জার্নাল না। যে এটা মনে করেন যে কোনো ধার্মিক এটাকে লিখে দিছে আর ঠাস করে হয়ে গেছে, বিষয়টা এরকমটা না। ও এখানে আবার কিছু আছে, ওরা ওদের স্বেচ্ছাচারিতাকে ওরা প্রাধান্য দেয়, আমি যেটা করবো সেটা করবো, মানে আমি যেটা করতেছি সেটাই রাইট। এটা বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে তো ধর্ষণ বৈধ হয়ে যাবে না সেই সমাজে? অন্যায় কাজটা করছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে, কারণ তারা তাদের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেয়। এটা কি খারাপ কি মন্দ সেটা দেশে দেখে না, মনে করে এটাই মানে আমার ইচ্ছাটাই সবচেয়ে বড়, সেখানে সে বিবেককে বিসর্জন দিচ্ছে। আসলে কি জানেন, বিবেক হলো, হ্যাঁ বিবেককে বিসর্জন দিচ্ছে। ওই যে বললাম না, বিবেক হচ্ছে ইনস্পিরিচুয়াল পাওয়ার, কারোর মধ্যে নাই, আমাদের বিশ্বে কারোর মধ্যে হারিয়ে গেছে। না, আপনি যে দাবি করতেছেন যে বিবেকের একটা ডেফিনেশন দাঁড় করায় দিছেন, মানে আপনি যে একটা বিবেকের ডেফিনেশন দাঁড় করায় দিছেন যে এমন একটা বিবেক যেটা এখন পুরো পৃথিবীতে কোথাও নাই, এরকমটা আপনি মনে করতেছেন না? এটা কিন্তু আপনি মনে করতেছেন যে এমন একটা বিবেক, যে বিবেকটা আসলে কোথাও নাই।
তাহলে এইরকম বিবেক কি আসলে মানে আপনার এই কথাটা যে বিবেকসম্মত সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে পৃথিবীতে কোথাও মানে বিবেক না, ভালো বিবেক নাই, বা আপনি যেটাকে ভালো বিবেক মনে করতেছেন সেই বিবেকটা যে ভালো বিবেক সেইটা আমরা হইতেছে গিয়ে আপনার বিবেকটা যে ভালো বিবেক সেটা আমরা কোন বিবেকের মাধ্যমে বুঝতে পারবো? এইটাই তো কথা। কারণ কি আমার বিবেক যে ভালো না সেই রকম মানুষের সেইটাই তো বিবেকবান একজন মানুষ বুঝবে। আপনার বিবেকটা যে ভালো, আপনার বিবেকটা যে ভালো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আপনি যে বিবেকসম্মত কথা বলতেছেন, যে আরেক বিবেক, এটা আরেক বিবেকবান মানুষ বুঝবে, সে বলবে যে হ্যাঁ তুমি রাইট। কারণ তার যে বিবেক আছে, শোনেন, ভালো ভালোকে বুঝে, চোর চোরকে বুঝে, মন্দ একজন মন্দ বুঝবে। কেন কেন একজন ভালো মানুষ কি চোরকে বুঝতে পারে না যে সে খারাপ? একজন ভালো মানুষ কি চোরকে বুঝতে পারে না যে এই চোরটা হচ্ছে খারাপ? বুঝতে পারে না সে খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আপনার বিবেকটা যে ভালো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা বলি নাই, সেটা বলি নাই, আমি এটা বোঝাচ্ছি আমার বিবেকটা ভালো যে সেটা কিভাবে বুঝবেন? যে আপনি আপনি আরেকজন বিবেক মানে ভালো বিবেকবান মানুষ সে বুঝবে যে আমার বিবেক না, মানে আপনাকে তো আমি আগে উদাহরণ দিলাম যে একজন খারাপ বিবেক যার আছে, যার খারাপ বিবেক আছে সে হইতেছে ভালো বিবেকও বুঝতে পারে, মানে ভালো কাজকেও বুঝতে পারে, খারাপ কাজকেও বুঝতে পারে। হ্যাঁ, যেরকম ধরেন ফকিরকে খাওয়ানো একজন মানে ধরেন না 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 এ না 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 এই জায়গাটাই অবজেকশন, এই জায়গাটাই তো কথা মিস্টার। একজন ভালো বিবেকবান মানুষ কখনো ভালো মন্দ বুঝে না। বুঝলাম না আপনার কথা। আসলে আপনি বুঝবে না যে মানে আমাদের সমাজটা তো ধর্মের দ্বারা প্রভাবিত না। আপনি কি আসলে সেই ধর্মের প্রভাবে ভালো মন্দ নির্ণয় করতেছেন কিনা এটাও তো হইতে পারে যে আপনার বিবেকটা সমাজে ধর্মের প্রভাবে প্রভাবিত হওয়া মোরালিটিকে ফলো করে করে আগাচ্ছেন আপনি, অথচ সেটাই আপনি মনে করতেছেন যে এটাই হচ্ছে আপনার বিবেক। এরকমটা হচ্ছে না তো? আরে না, তার অন্তর্চক্ষু তো অন্ধ, বন্ধ, আপনি বুঝেন না? তার যে বিবেকে যে অন্তর্চক্ষু ওটা তো তার নাই। বিবেক কি বললে বলবে বিবেক কি? আমাকে প্রশ্ন করি বিবেক কি? বিবেক কি এটাই তো আমার জানা বিষয়, যে ভালো বিবেক কি এটার কি ডেফিনেশন হইবে না তাইলে? কারণ নাই তো। ও এই জগতে কারো ভালো বিবেক নাই? ভালো বিবেকের ডেফিনেশন কি না আছে, আবার সে কি করে শুনবেন, পরিস্থিতি স্বীকার করবে, সব বিভক্ত হয়ে যায়, তালে তাল মিলায়, হ্যাঁ এটাই ঠিক এটাই ঠিক, চাটুকারিতা হয়ে যায়। না না, তাহলে পৃথিবীর কোনো ভালো বিবেকবান মানুষ বুঝাই দিতে পারে নাই পৃথিবীর ইতিহাসে এবং বর্তমানে এবং ভবিষ্যতে কেউ বুঝাই দিতে পারে না যে ভালো বিবেক কি। এটাকে আপনি বুঝাই বলতেছেন যে পৃথিবীর কোনো মানুষ ভালো বিবেক বলতে পারে নাই? আচ্ছা, তাহলে কি পৃথিবীতে যেহেতু ভালো বিবেকের কেউ সংজ্ঞা বলে যেতে পারে নাই, তাহলে পৃথিবী কি ভালো মন্দের কোনো অস্তিত্ব থাকে? তাহলে থাকে না। হ্যাঁ থাকে না, কারণ আপনি বলতেছেন যে পৃথিবীতে কোনো ভালো বিবেক নাই। না ধরেন নাই, আমি তো বলছি পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। তাহলে যদি ভালো না থাকে তাহলে তো ভালোর অস্তিত্ব নাই, ভালো মন্দের অস্তিত্ব নাই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, এবার আমি উত্তর পাই গেছি যে হ্যাঁ, যারা স্রষ্টা বিলিভ করে না তাদের কাছে আসলে মূলত ভালো মন্দের কোনো ডেফিনেশন নাই। এটা কনক্লুশনে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা পসিবল না, বিলিভ করে না, তাদের কাছে ভালো মন্দ বলে কিছু নাই। হ্যাঁ এটা আমি সবচেয়ে শূন্য সম্ভব না। হ্যাঁ এটা আমি কিভাবে বুঝতে পারছি, এটা আমি আরো সুন্দরভাবে বুঝতে পারছি হচ্ছে হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইয়ের 20 নম্বর পেজ পড়ে। কারণ সে বলছে যে জগৎটা হচ্ছে সম্পূর্ণ নিরর্থক, এই জগতে মানুষ এবং চকলেটের মাঝে আসলে কোনো পার্থক্য নাই। সেটা কিভাবে, যে আপনি বলতে পারেন যে আপনার ব্রেনটা হচ্ছে কি এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, সুতরাং একটা চকলেট আর একটা মানুষের মাঝে আসলে কোনোই পার্থক্য নাই, টোটালি আসলে কোনো পার্থক্য নাই। জাস্ট আপনি যে বিবেকটাকে যত গুরুত্বপূর্ণ মনে করতেছেন সেটাকেও সে একটা মানে কিছুই মনে করে না, এটা অস্তিত্বকে সে বিশ্বাস করতো না।
কারণ এটা কোনো ইম্পেরিক্যাল কোনো ডাটা নাই, এটার সপক্ষে কোনো ইম্পেরিক্যাল এভিডেন্স নাই। সুতরাং এই মহাবিশ্বে আসলে ভালো মন্দের অস্তিত্ব হওয়া পসিবলই না। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ উনি পৃথিবীতে ঘুরে কিংবা মানুষকে দেখে উনি আশ্চর্য, উনি নিজেই হতভাগ, এতই আশ্চর্য হয়ে গেছে মানুষের আচার ব্যবহার যে উনি ধর্ম পর্যন্ত হারাই ফেলেছে। স্বাভাবিক, আমি যে সমাজ ব্যবস্থা না না সেই কারণে না অ্যাথিস্ট হয় নাই। আপনি যে কথাটা বলতেছেন হুমায়ুন আজাদ এই কারণে এই জগৎকে নিরর্থক বলেন নাই। তিনি এই যে জগৎকে নিরর্থক বলেছেন এটার পিছনে সে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ দেখাইছেন। সে কারণটা কি, সে কজটা কি উনি বিশ্লেষণ করছেন যে এই মহাবিশ্ব হচ্ছে শূন্য থেকে সৃষ্টি হয়েছে, শূন্যতেই শেষ হয়ে যাবে, জাস্ট এতটুকুই। তো এই মহাজগতের আসলে কোনো ভালো মন্দ এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে ওনার কারণ যে এই জগৎটা পরিপূর্ণ নিরর্থক। সুতরাং এই জগতে ভালো মন্দ বলতে কোনো অস্তিত্ব নেই, কারণ পৃথিবীতে ভালো বিবেকই প্রুভ করা সম্ভব না, যেটা আপনি নিজেও স্বীকার করছেন। না সে আমি আপনার সাথে এগ্রি করতেছি তো, বিষয়টার সাথে আমি দ্বিমত করতেছি না তো, যে হ্যাঁ এই জগতে আসলে ভালো মন্দর নির্ণয় করা কোনো পদ্ধতি তাহলে নাই। আচ্ছা, আপনি স্রষ্টার এক্সিস্টেন্টকে মানে কেন মানেন না? এই সম্পর্কে যে আপনার গবেষণা বা আপনার একটা পার্সোনাল যে চিন্তা চেতনা, এটা আসলে কিসের মাধ্যমে, মানে কিভাবে? হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ রিপিট করেন, বুঝি নাই। রিপিট করব, বুঝতে পারিনি, সরি আবার বলেন। আমি বলতেছি যে আপনি যে মহাবিশ্বের এক্সিস্টেন্টকে মানেন না, স্রষ্টাকে বিলিভ করেন না, তো এটার জন্য আপনার আলাদা যে গবেষণা আছে, এই গবেষণাটা কি আসলে, যে গবেষণার উপর ভিত্তি করে আপনি মনে করেন যে আসলে এই জগতের সৃষ্টিকর্তা নেই? হাই হাই, এটা আমি ভাববো কেন? প্রশ্নই এটা মুসলমান নাম, আপনি পাওয়ারকে আমি মানবো না, এটা কিছু বলবো? আপনি স্রষ্টা বিলিভ করেন? সব জায়গায় স্রষ্টা নিদর্শন আছে, পৃথিবীর সব খন্ডে খন্ডে পার্টে পার্টে, এবং স্বয়ং স্রষ্টাকর্তা আমার নিজের মধ্যেই আছে, কেন করবো না? আচ্ছা আচ্ছা, আমি অন্যগুলিতে প্রায়শ্চিত্ত। এই মহাবিশ্ব সসীম নাকি অসীম? কিন্তু মানুষ হচ্ছে এই সুন্দর জগৎটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি বলি যে বিবেক নাই, কারণ কি সৃষ্টিকর্তা দেখে, জানেন উনি যে বিবেক না। এই জগৎটাকে আপনি কি মানে কি মনে করেন, এই যে মহাজগৎকে সসীম মনে করেন না অসীম মনে করেন? অবশ্যই অসীম, এর মধ্যে উদ্দেশ্য আছে না। এই মহাবিশ্ব সীম হয়ে যাবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না, এই মহাবিশ্বকে আপনি কি মনে করেন বুঝতে পারিনি। এই মহাবিশ্বটার মধ্যে একটা উদ্দেশ্য আছে না। উদ্দেশ্য পরে আসতেছে, মানে আমি বলতেছি যে মহাবিশ্বটাকে আপনি সসীম মনে করেন নাকি অসীম মনে করেন? অসীম, এর মধ্যে অনেক কিছু আছে না, অনেক। অসীম তো না, কারণ আমরা বিগ ব্যাং থিওরির আলোকে জানতে পারি, একটু বলি শোনেন, আমরা বিগ ব্যাং থিওরির আলোকে জানতে পারি এই মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, আর যে জিনিস সম্প্রসারিত হয় সেটা অবশ্যই সসীম, সেটা কখনোই অসীম না। কারণ অসীম জিনিস তো বড় হয় না, অসীম তো আগে থেকেই সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, সংকুচিত হচ্ছে, এটা বলছো? সম্প্রসারিত হচ্ছে, আমাদের ইচ্ছে, মানে এটা বড় হচ্ছে নিজের কারণে, আমরা নিজেরা করছি। হ্যাঁ, নিজেরা করছি না। আপনি বুঝতে পারেন না আমার পয়েন্টটা। বিগ ব্যাং থিওরি কি আপনি পড়েছেন? আচ্ছা, আবার বলেন। হ্যাঁ, বিগ ব্যাং থিওরিটা মানে আপনি বুঝতে পারেন না। হ্যাঁ, বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আপনার ওরা বলতেছে যে এই মহাবিশ্ব হচ্ছে একটা কেন্দ্রবিন্দু ছিল, সেখান থেকে বিস্ফোরণের মাধ্যমে সেটা আস্তে আস্তে মানে কি হয়েছে আপনার এক ধরনের হয়েছে, আস্তে আস্তে এটা বড় হইতেছে, মানে অনেক বড় হইতেছে, বুঝতে পারছেন? এবং তার মাধ্যমেই হচ্ছে আস্তে আস্তে মহাবিশ্ব বড় হইতেছে। আর এখন যে জিনিসটা বড় হয় সেটা তো অসীম হইতে পারে না, সেটা তো সসীম, যার সীমা আছে। তো এই মহাজগতের তো একটা সীমা আছে। আমি এটা পৃথিবীকে সসীম, মহাজগৎ এবং সসীম অসীম কোনোটাই বলবো না, কারণ আমি যেহেতু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি,
উনি পৃথিবী কিভাবে সৃষ্টি করেছে ওনার ওটাই আমি বিশ্বাস করি। এবং উনি না না, আমরা তো বিগ ব্যাং থিওরির আলোকে এটা জানতে পারি যে মহাবিশ্বটা হচ্ছে সসীম। আমি সসীম মানে হচ্ছে যার একটা শুরু আছে, বুঝতে পারছেন? আমি আমি বিজ্ঞান মানি না, কারণ বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এইসব বলতে এটা তো কোনো meaning হলো না। ওনারা ওনাদের মতো বানিয়েছে, ওনারা বাইবেল বানিয়েছে, ওনারা ইঞ্জিল বানিয়েছে, ওনারা যীশু খ্রিস্টকে এটা সায়েন্টিস্টরা বানাইছে, নিজেরা গদ্য রচনা করেছে। হ্যাঁ, সায়েন্টিস্টরা তো বোমা বানাইছে। বিশ্বাস করি না, কিন্তু ওনারা হলো আবার ওনারা যখন বাইবেল বানাইতে পারে তাহলে পৃথিবীটাকে তো ওনারা ইচ্ছা মতো, ধরেন আপনি একটা আপেল কুচকুচ করে কাটলেন, এর শেষ সীমা কি? হ্যাঁ, এর শেষ সীমা নাকি? এর শেষ সীমা ওনারা যেটা বানিয়ে বানিয়ে বলবে সেটাই আপনারা বিশ্বাস করবেন। না না, বানিয়ে কথা তো বলতেছি না, আমাদের কাছে তো এক্সপেরিয়েন্স আছে না, আমরা তো কোনো কিছু এক্সপেরিয়েন্স ছাড়া বলতে পারতেছি না। যে একটা আপনি আপেল নিলেন, এই আপেলটা যখন কুচকুচ করে কাটবেন এর একটা কিন্তু শেষ সীমা আছে। ঠিক তেমনইভাবে এই মহাবিশ্বকেও যদি আপনি দেখেন তাহলে এটার একদম শেষ সীমানাতে যদি যান, এটার একটা সীমা আছে, এর একটা শুরু আছে। আর সেই শুরুটা কিভাবে হইতে পারে আমি আপনাকে একটু বিশ্লেষণ বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন যে মহাবিশ্বের শুরুটা হয়তো একাকী হয়েছে, কিন্তু সেটা পসিবল না। কারণ কিভাবে 0 + 0 = 1 হইতে পারে না, 0 + 0 = 0ই হবে। সুতরাং একাকী মহাবিশ্ব হয়েছে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দ্বিতীয়ত হচ্ছে এই মহাবিশ্ব কোন একটা ক্রিয়েটেড বস্তু থেকে আসছে, সেটাও পসিবল না। কারণ ক্রিয়েটেড বস্তু কখনোই সৃষ্টি করতে পারে না। যেরকম আমরা কোনো বস্তু অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারি না, আমরা জাস্ট রূপান্তর ঘটাতে পারি। হ্যাঁ, এটাও পসিবল না যে মহাবিশ্ব ক্রিয়েটেড কোনো বস্তু থেকে আসছে। জি শোনেন, আমার হাস্যকর এটাই লাগে যে বিজ্ঞানী, আমাদের বিজ্ঞানী, যে পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে কি আছে 1000 বছর সাধনা করে এতটুকু আবিষ্কারই করতে পারবে। বিজ্ঞানে তো অনেক প্রবলেম আছে, প্রবলেম অফ ইন্ডাকশন যেটাকে বলা হয়। এক মিনিট, সায়েন্সে প্রবলেম অফ ইন্ডাকশন কি আপনি জানেন? আমাকে বলতে দেন। আপনি আমাকে বলতে দেন না। আমি পৃথিবীর নিচে কি আছে তাদের বলার মুরদ নাই। তারা পৃথিবীর অসীম সসীম নিয়ে মেজডাল পাগল, এইসব পাগলদের কথা বাদ দেন তো। আচ্ছা, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে না না, এটা তো মানে ধর্মেও এটা সাপোর্ট, ওটা বলে তো হবে না। এটা তো ধর্মেও সাপোর্ট যে জগতের একটা শুরু আছে। না না, শুরু করো না। আপনি শুধু চিন্তা করেন পৃথিবীতে মহাসাগর 7টা মহাসাগর এতটুকু। না না, শুধুমাত্র মহাসাগর না, এই মহাবিশ্বের মাত্র 5% হচ্ছে বিজ্ঞান হচ্ছে এটা বুঝতে পারছে, বাকি 95% হচ্ছে বিজ্ঞান জানে না, বুঝতে পারছেন? সুতরাং এটার আলোকে আসলে বিজ্ঞান অনেক কিছু জানে না। আমি একটু বলে নিই, আমার 4টা পয়েন্ট ছিল, একটু শুনবেন। আমার 4টা পয়েন্টের মধ্যে 2টা শেষ করছি, 2টা শেষ করছি আর 2টা বলে নি, তারপর আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার যে অপশনটা বলছি যে মহাবিশ্ব ক্রিয়েটেড কোনো বস্তু থেকে আসছে, সেটা পসিবল না। কারণ ক্রিয়েটেড বস্তু একটা বস্তু আর একটা বস্তুকে সৃষ্টি করতে পারে না, আমিও সৃষ্টি করতে পারি না, আপনিও সৃষ্টি করতে পারেন না। সুতরাং ক্রিয়েটেড কোনো বস্তু থেকে আসা সম্ভব না। দ্বিতীয় নম্বর হচ্ছে এই মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে। এই কথাটা একটা সম্পূর্ণ হচ্ছে আপনার এক ধরনের ধাঁধা, বা আপনি এই কথাটাকে একটা প্যারাডক্স মনে করতে পারেন। যেরকম পৃথিবী নিজেই নিজেকে সৃষ্টি করে, তাহলে তার জন্য আলাদা একটা বস্তুর অস্তিত্ব থাকতে হবে, সেটা পসিবল না। চতুর্থ নাম্বার হচ্ছে এই মহাবিশ্ব এমন এক সত্তা সৃষ্টি করছে যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, এবং সে যে এটা সৃষ্টি করছে এর জন্য তাকে একটা পাওয়ার থাকতে হবে। সে যেটা সৃষ্টি করতেছে তার একটা কি থাকতে হবে, এক ধরনের একটা পাওয়ার থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার এই সৃষ্টি করার পেছনে একটা মানে ইচ্ছা থাকতে হবে। তৃতীয় নাম্বার, যেহেতু মহাবিশ্ব এটা একটা ডিজাইন, তো এটা তার একটা ইন্টেলিজেন্টের প্রমাণ যে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করছেন তিনি অবশ্যই ইন্টেলিজেন্ট একটা সত্তা। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে কোনো ইন্টেলিজেন্ট এবং পাওয়ারওয়ালা এবং কোনো একটা স্রষ্টা অবশ্যই এটা এক্সিস্ট করে, বুঝতে পারছেন? এই মহাবিশ্ব যেহেতু আমরা রিয়েলিটি, অর্থাৎ যেটাকে বলা হয় হাকিকতুল আশিয়া সাবিতাতুন, এটা হচ্ছে আপনার যারা অ্যারাবিক যারা দার্শনিক ছিল, বিশেষ করে ইমাম গাজ্জালি, তারা এটাকে বলছেন যে প্রত্যেকটি বস্তু বাস্তবে বিদ্যমান,
সেহেতু অবশ্যই এটার পিছনে একটা কজ আছে, যেটা অবশ্যই একটা বুদ্ধিমান সত্তা। এখন আমার হ্যাঁ সবই বুঝলাম। এখন আমার কথা আপনি বুঝছো না, শুধু চন্দ্র আর সূর্যকে চিন্তা করেন, আর কিছু লাগবে না। পারবে কেউ বানাতে? আপনি প্রতিদিন সকালবেলা চাঁদ আকাশের দিকে তাকাবেন, তাহলে তাহলে মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ডটা মূলত আপনি যদি স্রষ্টা বিশ্বাস করেন, তাহলে ভালো মন্দের মানদণ্ড কিন্তু আপনার বিবেক না। কারণ বিবেকটা হচ্ছে আপনি সমাজের ধর্মের দ্বারা প্রভাবিত। ওই যে ছোটবেলা আপনাকে শেখানো হচ্ছে চুরি করাটা হচ্ছে খারাপ, এখান থেকে আপনি মূলত শিখতে পারছেন যে হ্যাঁ চুরি করাটা হচ্ছে খারাপ, ঠিক আছে। আর এই যে সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, এটা মূলত ধর্মের ভিত্তিতে গড়ে উঠছে। হ্যাঁ, কারণ আমাদের সমাজ ব্যবস্থা প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে ধর্মের প্রভাব আছে, বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে এখানে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ইসলাম ধর্ম যেভাবে শেখায়, গরিবকে খাবার খাওয়ানো, তারপর হচ্ছে বড়কে সম্মান করা, এগুলো কিন্তু নাস্তিকতাতে নাই। কারণ একজন নাস্তিক এটা কখনোই হইতেছে আপনাকে কেন সে সম্মান করতে যাবে, এটার পিছনে আসলে কোনো কারণ নাই। আর এই যে সমাজ ব্যবস্থা, সেটা সবাই রাজা, ও রাজা আমিও রাজা। হ্যাঁ, আমরা যদি সোভিয়েত ইউনিয়নে যাই, সোভিয়েত ইউনিয়নে কিন্তু নাস্তিক্য ধর্মের খেলাফত প্রতিষ্ঠিত করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নে একেবারে নাস্তিক্য ধর্ম প্রতিষ্ঠিত করা হয়েছিল। বললেন যে অ্যাথিস্টটা বড় ছোট, হ্যাঁ হ্যাঁ আপনি যে বলেন বড় অ্যাথিস্টটা বড় ছোট মানে না, কিন্তু ওদের দেশে তো প্রেসিডেন্ট যাক না, প্রেসিডেন্টের সাথে ফাজলামি করতে একবারে ইয়ে দিবে, মাথার মধ্যে বাড়ি দিয়ে তখনই অজ্ঞান করে দিবে। ফাজলামি নাকি সেটা বললে হবে? ওনারা নিজেরা বানায়, নিজেরা হাসে, নিজেরা কাঁদে, পাগল, বুঝছে? যাক প্রেসিডেন্টকে ঢুকতে বলেন না, একটা অ্যাথিস্টে যাক প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব করতে বলেন, ছোট বড় মানে না মানে যেতে বলেন না। এই সমাজটা তো অন্য একটা ধর্মের দ্বারা প্রভাবিত না, সেটা তো খ্রিস্টান একটা ধর্মের দ্বারা প্রভাবিত, সেই সমাজটা তো এরকমই হবে। হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। এই অ্যাথিস্টিক পাওয়ারফুল মনে করে, শোনেন না, অ্যাথিস্টিক পাওয়ারফুল মনে করে যে প্রেসিডেন্টের কাছে দাঁড়ানোর যার ক্ষমতা নাই, সেসব অ্যাথিস্টিকের কি মূল্য বলেন? ভ্যালু আছে যারা না প্রেসিডেন্টকে মূল্য দিবে? আপনি প্রথমে বলছিলেন যে আপনি বিবেক দ্বারা হচ্ছে মোরালিটিকে নির্ণয় করবেন, তো ওই জায়গাতে আমার কোশ্চেন ছিল যে না, মূলত ধর্মের ভিত্তিতেই হচ্ছে একটা মোরালিটি হইতে পারে, আর তাছাড়া অন্য কোনো মাধ্যমে মোরালিটি হইতে পারে না। আমি সম্প্রতি একজন লেখকের কাছে বলেছিলাম, লেখকের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছিল, সেও একই কথা বলেছিল, জানেন? আমি তুমি কি অ্যাথিস্ট? বলে না, অ্যাথিস্ট না, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে। একটা অফিসে যেরকম একজন বস থাকে, কর্মচারী থাকে, আমরা কর্মচারী, আমি কখনোই কর্মচারী না, উনি বস, আমরাও কাজ করি, উনিও কাজ করে, বুঝছে? এভাবে বুঝছেন, এভাবে উনি আমাকে বুঝিয়েছেন। তখন আমি বললাম হ্যাঁ শুধু তুমি কাজ করবে, তোমার কোনো দায়িত্ব নেই? না, আমি আমার কাজ নিয়ে আসছি, আর যে সৃষ্টিকর্তা যে তোমাকে ওই বস, যে তুমি ওই বসের উপর দিয়ে তুমি যেতে পারবা, বস তোমাকে যেটা করতে বলবে তুমি শেষে তার উপর দিলে তো তোমার চাকরি নট হয়ে যাবে, বুঝছো? তখন সে সেটা আর বলে না, আমি আমার মতো করে, মানে তখন আর যুক্তি দেখাতে পারে না। যেরকম একটু আগে বলেন যে অ্যাথিস্টিক, যে সে মনে করে ও প্রেসিডেন্ট, ও এক আমিও এক, তাই হইলো সেরকম সৃষ্টিকর্তার পাওয়ার আর একজন আমার পাওয়ার এক হইলো, হাস্য না? এটা তো শুনে মানুষ হাসাহাসি করবে, কারণ পৃথিবীতে যুগে যুগে বিজ্ঞান, তাহলে বিজ্ঞানী হলো কেন? একজন বিজ্ঞানী যে ব্রেন আপনার আমার সেই ব্রেন, একজন নিউটনের যে ব্রেন আমার আপনার সেই ব্রেন, তাহলে তো আপনি আমি নিউটন হয়ে যেতাম, আর একটা মহাবিশ্ব আবিষ্কার করতাম। মানুষের কত প্রভেদ, কত পার্থক্য না? এইগুলাকে মানদণ্ড নিয়ন্ত্রণ করতেছে সৃষ্টিকর্তা, মানে যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন, যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন না। পৃথিবীতে কত পাগলও আছে, নিম্ন শ্রেণী আছে, তারপরে নরমাল মানুষ। আপনি আসলে মূলত কোথায় থাকেন? কত বিদ্যে, আমরা সবাই মানে দেশের বাইরে থাকেন না? সবাই না, আমি বাংলাদেশেই তো থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? কি যদি বলে আমরা হচ্ছে সবাই এক। আপনি কোন জব করেন? আমি যে অনলাইন শপিং বিজনেস। জি না, আমার নিজের বিজনেস, অনলাইন শপিং বিজনেস, নিজের বিজনেস। ওই যে এখন মেয়েরা যা করে অনলাইন শপিং করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আশ্চর্য, আমি অবাক হয়ে যাই যে তোমরা এত, দাঁড়ান না, আপনি আমি একটু জ্ঞান দিই।
আপনি একটু পৃথিবীর দিকে, একটু আকাশের দিক তাকান না, একটু চাঁদের দিক তাকান না, একটু আপনি কি ক্ষুদ্র লাগে না? নাকি আপনাকে মহাজ্ঞানী মহাপণ্ডিত মনে হয়? তাহলে তো ওখানে ফিউজ যান। না সেটা তো একটু লাইনে থাকেন তো। হ্যালো শ্যাম, একটু লাইনে থাকেন। হ্যালো শ্যামা, হ্যালো। তারপরে আপনি একটু ক্ষুদ্র মনে হয় না? এই আকাশে, এত আকাশের থেকে আপনি একটু দাঁড়াবেন, আপনাকে কি খুবই মানে মনে হয় যে মহাপণ্ডিত। তো আপনি এই যে নারী বই পড়ছেন, যে আপনি তো মনে হয় নারী বই পড়ছেন, হুমায়ুন আজাদের নারী বই, সেখানে তো চরম নারী বিদ্বেষ আছে। সে হচ্ছে লুকিয়ে লুকিয়ে মানে মানে সে অনেক ধরনের একটা লম্পট একজন মানুষ ছিল হুমায়ুন আজাদ। হ্যাঁ, তার চরিত্রের মধ্যে প্রচুর প্রবলেম ছিল। তার বই যদি আপনি নারী বইটা যদি পড়েন, আপনি বলেন কি জানি না তো। হ্যাঁ, সে একজন নারী বিদ্বেষী একজন মানুষ। এবং তসলিমা নাসরিন, আপনি তসলিমা নাসরিনের যদি হচ্ছে ইয়া পড়েন বা বই পড়েন, সেখানে তো চরম বিদ্বেষী না। বুঝতে পারছেন? তসলিমা নাসরিনের যদি আপনি বই পড়েন, সেখানে তো সে নিজে নারী, সে কিন্তু চরম পন্থায় পুরুষ বিদ্বেষী, অথচ তার পুরো লাইফস্টাইলটা কিন্তু পুরুষের মতো। অর্থাৎ সে প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে হইতেছে সে পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো ঘুরতে চায়, অথচ সেই নিজেই কিন্তু বলতেছে পুরুষতান্ত্রিকতা হচ্ছে খারাপ, পুরুষতান্ত্রিকতা হচ্ছে খারাপ। তাহলে তো তাকে আরো তৃতীয় একটা পদ্ধতি বের করতে হইতো, কিন্তু সে কি করতেছে? প্যান্ট পরতেছে, শার্ট পরতেছে, সে পুরুষ বিদ্বেষী হয়ে আবার পুরুষত্বটাকে গ্রহণ করে নিচ্ছে। এবং তার যে আমার মেয়েবেলা একটা বই আছে, সে যখন তার যখন প্রথম পিরিয়ড হয়, তখন তিনি বলতেছে যে এই রক্ত যেন মিথ্যা হয়, এই শারীরিক সমস্যাগুলো যেন মিথ্যা হয়, এরকম সে পুরুষ হওয়ার একটা কামনা করছে। তো সে পুরুষতান্ত্রিকতার বিরোধিতা করে, সে কেন পুরুষ হতে চাইলো? এরকম নারীবাদীরা কি আসলে প্রকৃত নারীবাদী হতে পারে? এবং বেগম রোকেয়াকে যদি দেখেন, বেগম রোকেয়া তো চরম মিথ্যা কথা বলছে। বেগম রোকেয়া চরম মিথ্যা কথা বলছে। আপনি যদি অবরোধবাসিনী বই পড়েন, বেগম রোকেয়া কিন্তু একদম চরম মাত্রায়, মানে একদম 100% মিথ্যক একজন মানুষ। তার যে আমি তার 3টা গল্প পড়ছি, মানে পুরো বইটাই পড়ছি, কিন্তু আমি তার 3টা গল্প একদম তার গল্প দিয়েই প্রমাণ করে দেবো যে সে একদম ডাহা মিথ্যা কথা, এবং যার অস্তিত্ব বাস্তবে একেবারেই মানে নাই। আপনি ছোটবেলাতে কোনো বই পড়ছেন কিনা? ছোটবেলাতে একটা আমরা বই পড়ছি, বাংলা বইয়ের ভিতরে অবরোধবাসিনী থেকে একটা গল্প লেখা ছিল। তো পরবর্তীতে আমি সেই অবরোধবাসিনী বইটা ডাউনলোড করে পড়ে নিই। পুরোটাই একদম ডাহা মিথ্যা কথা, কয়েকটা গল্প লিখে রাখছে, একদম মিথ্যা কথা। বুঝতে পারছেন? তো আমার একটা আর্টিকেল আছে অবরোধবাসিনী। আসলে কি জানেন, কবি না, সে তো একটা সাহিত্য লেখা নাই যে সে গল্প, না সে তো গল্প লেখা নাই যে সেটা মিথ্যে কাল্পনিক একটা গল্প হবে। সে তো ধর্মে এবং ধর্মের মানুষদের উপর ব্লেম দিয়েছে, বুঝতে পেরেছেন? এবং সেই ঘটনাগুলোকে সত্য বলে দাবি করছে যে হ্যাঁ, এই ঘটনাগুলো আমার যে জীবনে বাস্তবায়নে এগুলো আছে। বুঝতে পারছেন? আমার একটা বইও বের হয়েছে, আপনি বইটা দেখে নিতে পারেন, অফুরন্ত বিশ্বাস। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার বইটার নাম হচ্ছে অফুরন্ত বিশ্বাস। অর্থাৎ এথিস্ট যারা, তারা মূলত বিশ্বাসটাকে খারাপ হিসেবে দেখে, যে কোনো ধরনের বিশ্বাসকে খারাপ হিসেবে দেখে। সেটা হুমায়ুন আজাদের বই থেকে প্রুফ দেওয়া হয়েছে। এবং সেই বিশ্বাস আসলে যে আমরা প্রকৃতপক্ষে কেউ বিশ্বাসের বাহিরে না, এবং সবাই যে আমরা বিশ্বাসী, সেই জিনিসগুলো সেখানে প্রমাণ করা হয়েছে। এবং আরও অনেক বিষয় আছে, নারীবাদ সম্পর্কে লেখা হয়েছে। নারীর প্রকৃত মুক্তি কোথায়, নারীকে মুক্তির নামে যে বন্দিশালায় বন্দি করা হচ্ছে, মানে ব্রেন ভিত্তিক মানে বন্দি করে ফেলা। হ্যাঁ, তারা আমাদেরকে বলতেছে যে নারীরা হচ্ছে মানে ঘরের মধ্যে থাকার মাধ্যমে তারা বন্দী হচ্ছে, কিন্তু তারা যে আমাদেরকে বুদ্ধিবৃত্তিক বন্দী করে ফেলছে, এই বিষয় সম্পর্কে আপনি লেখা পাবেন। বুঝতে পারছেন? বইটার নাম হচ্ছে অফুরন্ত বিশ্বাস, রকমারিতেও আছে। তো ভালো থাকবেন, অনেকক্ষণ কথা বললাম। রকমারিতে আছে, জি। আচ্ছা, আপনার নামটা? আমার নামটা আব্দুর রউফ।
আর একটা নাম হচ্ছে ও, হ্যাঁ, রুহুল আমিন, প্লিজ, রুহুল আচ্ছা। আমিন সিরাজি। আপনি কি আমার ফেসবুকে আছেন? জি জি হ্যালো। জি জি আপনার ফেসবুকে আছি আমি। আমি তো কখনো খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তার মানে আপনি একজন লেখক? জি কিছুটা লেখার চেষ্টা করি। আপনি একজন লেখক? জি জি আপনি লেখক। মীরকে চিনেন? মীর ফারুককে চিনেন? জি সরি, মীর ফারুককে চিনেন? মীর ফারুককে চিনেন? ঐশ্বরী বই লিখেছে মীর ফারুক, মীর ফারুক। রকমারিতে যার বইটা আছে, চিনেন তো? না না না, চিনেন? এই বইটা পড়া হয়নি, এটা মনে হয় নতুন বের হয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না মানে উনাকে চিনেন? না না, ওনাকে আমি চিনি না, তবে আমি অনেক বই পড়ছি। আচ্ছা ঠিক আছে। এই যারা পুরনো লেখক ছিল, আমি অলৌকিক বলছি নয় আপনি লৌকিক, ওনার friend। তারপরে হচ্ছে রিচার্ড ডকিন্স এর দ্য গড ডিলিশন, তারপরে মোটামুটি যেগুলো মানে তসলিমা নাসরিনের প্রায় সব বইগুলো পড়া হয়েছে, যতগুলো আছে আর কি, আমি নিজে কিনে কিনে পড়েছি। আপনি তো অনেক কিছু ভাবে, অনেক কিছু মাথার মধ্যে আছে, বিশ্বে মানুষ সম্বন্ধে অনেক থিসিস করে ফেলেছেন এত অল্প বয়সেই। আপনি তো সব আয়ত্ত করে ফেলেছেন, দুনিয়া সম্বন্ধে তো সবই জেনে ফেলেছেন, বাকি তো কিছুই রাখেননি আমার তো মনে হচ্ছে। না না, যেরকম আপনি একটা বই বললেন ওটা তো আমি পড়ি নাই, তাকে চিনিই না আমি। ওইগুলো আপনার কথাই তো, এটা তো আলাদা কিছু না। আপনি যা মানে যে প্রশ্নগুলো আমাকে করলেন, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে বহির্বিশ্বের সবই তো আপনি 1 ঘন্টায় বলে ফেলেন। এর বাইরে তো পৃথিবীতে আর কিছু নাই আছে, আমরা তো এইগুলোরই এইটুকুই জানি, এর যে বাইরে আর কিছু নেইও জানার, এবং পৃথিবীতে হচ্ছেও না এই অজান্তে, সবই তো জানি। আপনি সেগুলো সবই বলেছেন, এই জন্যই বললাম। আর ওই মীর ফারুকের যে ঐশ্বরী বই আছে, এই আপনার কথাগুলোই আছে, জাস্ট ঘুরিয়ে পিছিয়ে। উনি তো আধ্যাত্মিক কিছু আবিষ্কার করে আমাদের তাক লাগান, তাই না? ওইগুলাই নিয়েছে, যে ওই যে হুমায়ুন আজাদ থেকে কিছু তথ্য নিছে, অমুক কে কি বলছে, এগুলো নিয়ে তো উনিও বই তৈরি করেছে। আর ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু উন্মোচন করে তো খোলামেলা তুলে ধরেছে, আমাদের চোখে পড়ার জন্য হাইলাইট করেছে। এর বাইরে তো কিছু নাই, কিছু আছে? এটা আসলে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এই যে প্রেম, রবীন্দ্রনাথ যে প্রেম বর্ণনা করেছে, নজরুলও একই করেছে। না, আমি সাহিত্যিকদের যত বই পড়ছি প্রেম সম্পর্কে, এটাকে আমি আসলে প্রেম। আচ্ছা, প্রেমের ডেফিনিশন এটা আপনার কাছে জানতে চাই। জি, আপনি প্রেমের ডেফিনিশনটা আমাকে একটু বলবেন দেখি, আপনি প্রেমের ডেফিনিশনটা কি বলেন? প্রেমের সংজ্ঞা কি? প্রেম কি? এটা সায়েন্টিফিক ভাবে যদি আমরা বলি, এটা যেহেতু ইম্পেরিক্যাল না, অনেকে এটাকে ইম্পেরিক্যাল ভাবে প্রুভ করার চেষ্টা করছেন। সেই বিষয় সম্পর্কে একটা আর্টিকেল আমি আপনাকে দিতে পারি, যেখানে হচ্ছে বলা হচ্ছে যে আপনার ব্রেইনে একটা জায়গা আছে, যে জায়গাতে হচ্ছে এটা পরিমাপ করা যায়। হরমোন ইমব্যালেন্স না, আমি একটু বলি এটা, হ্যাঁ হ্যাঁ এরকম কিছুই। তো ওই আর্টিকেলের ভিতরে এটা উল্লেখ আছে যে ওটাকে পরিমাপ করা যায়, বুঝতে পারছেন? তো ডেফিনেশন ওখান থেকে দেওয়া যাবে। আচ্ছা, প্রেম পরিমাপ করা যায়? অবিশ্বাস্য। না, এটা হচ্ছে একটা আর্টিকেল এরকমটা বলা হয়েছে যে আপনার ব্রেইনের ভিতরে এক ধরনের, আপনি যখন একটা জিনিস দেখে আপনি প্রচুর ভালোবাসা ফিল করেন, তো ওই ব্রেইনের ওই জায়গাটাতে ওইখানে এক ধরনের মানে ক্রিয়া কাজ করে, যার ফলে ওটা এক ধরনের, হ্যাঁ 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 ওটা কাজ করে, যার ফলে ওটা ওই ক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ ওই ক্রিয়ার মাধ্যমে মূলত হচ্ছে এটা নির্ণয় করা যায়। জানেন, হ্যাঁ সেই প্রেমটা আমার ওরে দেখলে হবে কেন, আপনারা দেখলে হতে পারে না? ওরে দেখলে আমার এই ক্রিয়াটা হবে কেন? আপনি এই আর্টিকেলটার প্রতি আমারও অনেক কোশ্চেন আছে। আজব না বলে? না, এই আর্টিকেলটার প্রতি আমারও অনেক কোশ্চেন আছে। জি, আমি ওকে দেখলেই যাবার সমস্ত প্রেম। আপনি প্রেমে পড়েছেন? আমি কখনোই না। আমি আসলে প্রভু প্রেমকে বেশি পছন্দ করি। মেরেছে। আপনি তাহলে তো প্রেমের ডেফিনেশনই জানেন না, আমি কারে কি বলি। আর আপনি জানেন আমি কতবার প্রেমে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্গীয় প্রেম বিশ্বাস করেন? স্বর্গ থেকে যেটা আসে সেটা বিশ্বাস করেন? না না না, আসলে বিষয়টা হচ্ছে কি, মানুষের মধ্যে দুটি পথই থাকে, একটু বলি। একটা হচ্ছে ভালো প্রেম, একটা হচ্ছে খারাপ প্রেম, দুটোই মানুষের মধ্যে থাকে। যেরকম আপনার পিতামাতার প্রেম, আমাদের যে মাইন্ড বা আমাদের যে ব্রেইন, এখানে দুটো জিনিস থাকে,
তো দুটো জিনিসের মধ্যে আমরা মূলত দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা বেছে নিতে পারি, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের ভিতরে ভালো জিনিস থাকে এবং সেখানে খারাপ জিনিসও থাকে। এখন এই যে আমরা ভালো মন্দর যে নির্ণয়টা আমরা করতেছি, এই আমাদের এটাই হচ্ছে পরীক্ষা যে আমরা কোন ভালোটাকে ভালো মনে, আমার মনে কিন্তু অনেক কিছুই চাইতে পারে। আমি একটা বিখ্যাত হাদিস বিশারদের একটা কথা পড়েছি, যেখানে বলা হয়েছে যে আপনার মনের ভিতরে কোনো খারাপ কিছু চলে আসে, এটা খারাপ না, বরঞ্চ সেই খারাপটাকে জায়গা করে দেওয়া। অর্থাৎ আপনার মনের ভিতরে যখন কোনো নারী, মানে আপনি যেহেতু নারী, পুরুষ প্রেম যদি আপনার ভিতরে কখনো আসে, তাহলে এই যে আসলো, এটা আসলে মূলত খারাপ না, বরঞ্চ এটাকে আপনি জায়গা করে দিলেন, এটা হচ্ছে খারাপ। আর আপনি যদি প্রথমে এটাকে জায়গা করে না দেন, তাহলে এটা কোনো খারাপ কিছু না, বুঝতে পারছেন? কারণ মানুষের মনে এটা আসতেই পারে। হ্যাঁ, মানুষকে তো এইভাবেই সৃষ্টি করা হয়েছে যে তার মনের ভিতরে এটা আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা আমি হই আর যে হয়। অবাক না বলেন ওয়ান সাইড অফ লাভ, একতরফা প্রেম। আবার এটা আবার কেমন বলেন, একজন গভীরভাবে ভালোবাসে আরেকজনের কোনো পাত্তাই নাই, হদিসে নাই। এটা কেমন হয় হরমোন ইমব্যালেন্স মস্তিষ্ক।